আচ্ছা, ল্যাবে টাইট্রেশন করার সময় কখনো কি খেয়াল করেছেন কি দারুণ ব্যাপার ঘটে? জাস্ট এক ফোঁটা একটা কেমিক্যাল দিলেন আর সাথে সাথেই পুরো সলিউশনের রংটা বদলে গেল। দেখে মনে হয় যেন জাদু, তাই না? কিন্তু না, এটা কোনো ম্যাজিক নয়। এর পেছনে আছে রসায়নের চমৎকার একটা কৌশল। চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করি। দেখি নির্দেশক বা ইন্ডিকেটরগুলো কিভাবে তাদের রং বদলায়। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ মজার। একটা রাসায়নিক পদার্থ ঠিক কোন সময়টায় তার রং পাল্টাবে সেটা সে বোঝে কিভাবে? মনে হতে পারে এর বুঝি নিজস্ব বুদ্ধি আছে। আসলে কিন্তু পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে রসায়নেরই একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী নীতি। এই যে রং বদলানোর রহস্য, এর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে ইন্ডিকেটর বা নির্দেশকের রাসায়নিক পরিচয়ের মধ্যেই। এগুলো কিন্তু সাধারণ কোনো যৌগ নয়, এদের একটা বিশেষত্ব আছে যা তাদের এই দারুণ ক্ষমতাটা দেয়। চলুন প্রথমে সেই পরিচয়টাই জেনে নিই। সংজ্ঞাটা যদি দেখি তাহলে ইন্ডিকেটর হলো একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক। এরা টাইট্রেশনের একটা নির্দিষ্ট পয়েন্টে এসে নিজের রং পরিবর্তন করে আর আমাদের জানিয়ে দেয় যে বিক্রিয়াটা শেষ হয়েছে। এই যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক, এই পরিচয়টাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে ফ্লোচার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। পুরো প্রক্রিয়াটা এখানে খুব সুন্দর করে দেখানো আছে। চলুন এই নকশাটা ধরেই আমরা এক এক করে ইন্ডিকেটরের রং বদলানোর কৌশলটা বুঝে নিই। ফ্লোচার্টটা একটু ভালো করে দেখলেই বোঝা যাবে ইন্ডিকেটর মূলত দুই ধরনের হয়। একটা হলো অম্লীয় বা অ্যাসিডিক, আর অন্যটা ক্ষারীয় বা বেসিক। মজার ব্যাপার হলো এদের কাজ করার পথটা হয়তো আলাদা, কিন্তু রং পরিবর্তনের পেছনের মূল নীতিটা কিন্তু একেবারে একই। এখানেই দেখুন মূল পার্থক্যটা। অম্লীয় নির্দেশককে আমরা সংক্ষেপে HIN বলতে পারি। এটা একটা প্রোটন মানে H+ আয়ন দান করার মাধ্যমে তার রং পাল্টায়। আর অন্যদিকে আছে ক্ষারীয় নির্দেশক, যেটাকে আমরা NOH বলছি। এটা দ্রবণে ভেঙে গিয়ে N+ আর OH- আয়নে ভাগ হয়ে যায়। এই দেওয়া নেওয়া আর ভেঙে যাওয়ার মধ্যেই কিন্তু রং বদলের সব রহস্য লুকিয়ে আছে। তাহলে চলুন প্রথমে অম্লীয় নির্দেশকের গল্পটা শোনা যাক। আমরা একে HIN সংকেত দিয়ে প্রকাশ করছি। এখন দেখব কিভাবে এটা একটা দ্রবণে অ্যাসিড বা ক্ষার মেশানোর সাথে সাথে নিজের রং পাল্টে ফেলে। এর মূল ব্যাপারটা লুকিয়ে আছে এই সাম্যাবস্থার সমীকরণটার মধ্যে। অম্লীয় নির্দেশক মানে HIN দ্রবণে আংশিকভাবে ভেঙে গিয়ে H+ আর N- আয়নে পরিণত হয়, আর এই দুইটা রূপের রং কিন্তু একদম আলাদা। এখানেই আসল খেলাটা। যখন নির্দেশকটা তার পূর্ণমানের রূপে অর্থাৎ HIN হিসেবে থাকে, তখন তার রং হয় লাল। কিন্তু যেই মুহূর্তে ওটা ভেঙে N- আয়নে পরিণত হয়, সাথে সাথে রং বদলে হয়ে যায় হলুদ। টাইট্রেশনের সময় আমরা আসলে এই লাল আর হলুদের মধ্যে রূপান্তরটাই দেখি। এবার দেখুন আসল কৌশলটা কিভাবে কাজ করে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া সবসময় একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম বজায় রাখতে চায়। এখন যখন আমরা দ্রবণে অ্যাসিড যোগ করি, তখন কি হয়? H+ আয়নের পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে যায়। তো সিস্টেম এই বাড়তি H+ আয়নগুলোকে কমাতে চাইবে। কিভাবে? এই অতিরিক্ত H+ আয়নগুলো তখন I- আয়নের সাথে ঝটপট জুড়ে গিয়ে আবার HIN তৈরি করে ফেলে। ফলে কি হচ্ছে? পুরো বিক্রিয়াটা বাম দিকে সরে যাচ্ছে আর আমরা লাল রংটা দেখতে পাচ্ছি। ঠিক এর উল্টোটা ঘটে যখন আমরা ক্ষার যোগ করি। ক্ষার এসে H+ আয়নগুলোকে নিউট্রালাইজ করে দেয়। তখন H+ কমে যায় আর সেই ঘাটতি পূরণ করতে আরও বেশি HIN অণু ভাঙতে শুরু করে। আরও I- আয়ন তৈরি হয়। মানে বিক্রিয়াটা ডান দিকে ঝুঁকে পড়ে আর সাথে সাথে দ্রবণটা হয়ে যায় হলুদ। কি দারুণ একটা ব্যালেন্সিং অ্যাক্ট, তাই না? বেশ, অম্লীয় নির্দেশকের কৌশল তো বোঝা গেল। এবার তাহলে ক্ষারীয় নির্দেশক বা NOH এর গল্পটা শোনা যাক। এর কৌশলটাও কিন্তু প্রায় একই রকম, শুধু চরিত্রগুলো একটু ভিন্ন। ক্ষারীয় নির্দেশকের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা সাম্যাবস্থার সমীকরণ আছে। এখানে অবিয়োজিত INOH অণু আর বিয়োজিত IN+ আয়নের মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে আর একটা ভারসাম্য তৈরি হয়। এখানেও রঙের একটা মজার ব্যাপার আছে।
যখন নির্দেশকটা NOH রূপে থাকে মানে ভাঙে না তখন এর রং হয় গোলাপি কিন্তু যখনই এটা ভেঙে N+ আয়নে পরিণত হয় তখন এটা বর্ণহীন হয়ে যায়। তাহলে এখানে কি করছে? আবারও সেই একই ভারসাম্যর খেলা। যখন দ্রবণে অ্যাসিড মানে H+ যোগ করা হয়, সেটা OH- আয়নগুলোর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে, ফলে OH- এর অভাব দেখা দেয়। সেই অভাব পূরণ করতে তখন আরও INOH অণু ভাঙতে শুরু করে, আর বিক্রিয়াটা ডান দিকে সরে আসে। এতে I+ আয়নের পরিমাণ বেড়ে যায় আর দ্রবণটা বর্ণহীন হয়ে পড়ে। আর যখন ক্ষার যোগ করা হয় তখন কি হয়? OH- এর পরিমাণ বেড়ে যায়, ফলে বিক্রিয়াটা উল্টো দিকে মানে বাম দিকে সরে আসে। তখন আরও INOH অণু তৈরি হয় আর আমরা সেই পরিচিত গোলাপি রংটা দেখতে পাই। এতক্ষণ আমরা দুটো আলাদা নির্দেশকের গল্প শুনলাম, কিন্তু খেয়াল করেছেন কি এদের মূল নীতি কিন্তু একটাই, সবকিছুর পেছনে কাজ করছে রাসায়নিক সাম্যাবস্থার এক দারুণ ভারসাম্য। সুতরাং পুরো ব্যাপারটা হলো এই ভারসাম্য বা ব্যালেন্সকে নাড়িয়ে দেওয়া। দ্রবণে অ্যাসিড বা ক্ষার যোগ করে আমরা আসলে শুধু এই সাম্যাবস্থার অবস্থানটাকেই ডানে বা বামে সরিয়ে দিই, আর ইন্ডিকেটর বেচারা তার রং বদলে আমাদের সেই পরিবর্তনের খবরটা জানিয়ে দেয়। সোজা কথায় ইন্ডিকেটরটা অ্যাসিডিক হোক বা বেসিক, তার রং দেখে আমরা শুধু এটুকুই বুঝতে পারি যে রাসায়নিক সাম্যাবস্থার কোন দিকটা ওই মুহূর্তে জিতে আছে। এটাই হলো রং পরিবর্তনের পেছনের আসল রহস্য। রসায়নের এই ভারসাম্যের নীতিটা কিন্তু সত্যি অসাধারণ। একটু ভাবলেই দেখা যাবে প্রকৃতিতে এমন আরও কত জায়গায় ছোট ছোট পরিবর্তনের কারণে অনেক বড় আর দৃশ্যমান প্রভাব তৈরি হয়। উত্তরটা হয়তো আমাদের আশপাশেই কোথাও লুকিয়ে আছে।